দরজা ঠেলে হলঘর থেকে যেখানে গিয়ে প্রবেশ করলাম সেটা একটি ছোট আকারের ঘর। মেঝেতে কার্পেট বিছানো, এদিক ওদিক গোটা দুই সোফা সেট রাখা। কিন্তু ঘরের চারদিকে তাকিয়ে আশ্চর্য, একটি দরজা বা জানালা আমার নজরে পড়ল না। নজরে যা পড়ল তা হচ্ছে ঘরের চার দেওয়ালে চারদিকে আঁকা প্রকাণ্ড প্রকাণ্ড মানুষ প্রমাণ সাইজের বিভিন্ন বেশভূষায় চারটি ওরিয়েন্টাল নারী মূর্তি। ক্ষণপূর্বে হলঘর থেকে মিত্রা সেন এই ঘরেই ঢুকেছে, তবে সে গেল কোথায়? এই ঘরে সে তো নেই। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, তবে কি এ ঘরে কোনো গুপ্ত দ্বারপথ আছে, যে দ্বারপথে মিত্রা সেন অদৃশ্য হয়ে গিয়েছে? নিশ্চয় তাই, নইলে সে যাবে কোথায়? কিন্তু কোথায় সে গুপ্ত দ্বারপথ এই ঘরে, যদি থেকে থাকেই? এদিক ওদিক তাকাতে গিয়ে আবার আমার অনুসন্ধানী দৃষ্টি চার দেওয়ালে অঙ্কিত চারটি নারী মূর্তির প্রতি নিবদ্ধ হলো। সেই ছবিগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে চকিতে একটা কথা মনের মধ্যে উঁকি দিয়ে গেল। এই ছবিগুলোর মধ্যেই কোনো গুপ্ত দ্বারপথে সংকেত লুক্কায়িত নেই তো? ভাবতে ভাবতে আরও তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিগুলো দেখতে শুরু করলাম, একটার পর একটা। তৃতীয় ছবিখানির সামনে এসে দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস ছবিটার মধ্যে আমার নজরে পড়ল। অপরূপ নৃত্যভঙ্গিতে লীলায়িত নারী দেহের ডান হাতে একটি পদ্মকুঁড়ি ধরা, এবং পদ্মকুঁড়িটি মনে হলো ছবির অন্যান্য অংশের মতো আঁকা নয়, যেন ডাইসের সাহায্যে গড়ে তোলা। হাত বাড়িয়ে পদ্মকুঁড়িটা দেখতে দেখতে একসময় চমকে উঠলাম। সম্পূর্ণ ছবিটাই ধীরে ধীরে ঘুরে গেল যেন একটা পিভেটের উপরে, আর আমার সামনে প্রকাশ পেল অপ্রশস্ত একটি মৃদু আলোকিত প্যাসেজ। মুহূর্তকাল মাত্র দ্বিধা করে সেই প্যাসেজের মধ্যে পা দিলাম। কয়েক পা এগিয়ে গিয়ে বাঁ দিকে মোড় নিয়েছে প্যাসেজটা, আর মোড় নেওয়ার সঙ্গে সঙ্গেই সামনে আমার চোখে পড়ল একটি ভেজানো ঈষৎ উন্মুক্ত কাঁচের দরজা। দরজার উপরে বাইরে দুপাশে ঝুলছে ভারী ভেলভেটের পর্দা। পর্দার আড়ালে গিয়ে দরজার সামান্য ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতে যাব। মিত্রা সেনের কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। মিত্রা সেন যেন কাকে বলছে। তা যেন হলো, কিন্তু ওই কুমারী মীনা রায়ের আসল ও সত্যিকার পরিচয়টা কি? তুমি তো জানো মিত্রা। স্পষ্ট পুরুষ কণ্ঠে প্রত্যুত্তর এলো। এ সংঘের নিয়ম, 3 জন মেম্বার যখন কাউকে মেম্বারশিপের জন্য রেকমেন্ড করে দলভুক্ত হবার পারমিশন দেয়, তখন আর তার সম্পর্কে কোনো কৌতূহলী কারও প্রকাশ করা চলবে না। হ্যাঁ, তা জানি বই কি, কিন্তু ইদানিং দেখছি বৈকালী সংঘের নিত্য নতুন মেম্বার হচ্ছে। পুরুষ কণ্ঠে প্রশ্ন এলো, কি বলতে চাও তুমি? কি আমি বলতে চাই? প্রেসিডেন্টের নিশ্চয়ই বুঝতে কষ্ট হচ্ছে না। মিস সেন কি প্রেসিডেন্টের কাছে কৈফিয়ত তলব করছেন? তাহলে আবার আপনাকে আমি অত্যন্ত দুঃখের সাথেই স্মরণ করতে বলবো এখানকার 11 নম্বর আইনটি। আচ্ছা মিস সেন, এবারে তাহলে আপনি যেতে পারেন। বুঝলাম মিস সেন এবারে এক্ষুনি ঘর থেকে বের হয়ে আসবে।
আমি চকিতে দরজার পর্দার আড়ালে নিজেকে যথাসম্ভব গোপন করলাম, কেননা তখন সেখান থেকে আর পালাবার সময় ছিল না। এবং আমার অনুমান মিথ্যা নয়, পর মুহূর্তেই জুতোর খট খট শব্দ তুলে ঘর থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা প্যাসেজে অদৃশ্য হয়ে গেল মিত্রা সেন। ভাবছি আমিও এবারে স্থান ত্যাগ করব, কিন্তু হঠাৎ একটা বিচিত্র কক কক শব্দে চমকে উঠলাম। তারপরই ঘরের সেই পূর্বপুরুষ কণ্ঠে আবার শোনা গেল, মির্জুমলা, কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। নিঃশব্দ পায়ে আমি যে পথে এসেছিলাম সেই পথ দিয়েই আগের ঘরে প্রবেশ করলাম। সেখান থেকে আবার হল ঘরে গিয়ে প্রবেশ করতেই বিশাখা এগিয়ে এলো আমার দিকে। প্রশ্ন করল, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলে যে হঠাৎ? বুঝলাম প্রেসিডেন্টের অবস্থানটা এখানকার মেম্বারদের কাছে কোনো কিছু একটা গোপন ব্যাপার নয়। 2 নম্বর দরজা দিয়ে যে প্রেসিডেন্টের ঘরে যাওয়া যায় তা এদের অজ্ঞাত নয়। এমনি একটু দরকার ছিল। তুমি কতক্ষণ? বলাই বাহুল্য, আমাদের উভয়ের মধ্যে আপনি পর্বটা ঘুচিয়ে দিয়ে আমরা উভয়ে পরস্পর পরস্পরকে তুমি বলেই সম্বোধন করতে শুরু করেছিলাম ইতিমধ্যে। তোমার কিছুক্ষণ আগে মিস সেন প্রেসিডেন্টের ঘর থেকে বের হয়ে এলো দেখলাম। দুজনেই একসঙ্গে গিয়েছিলে নাকি প্রেসিডেন্টের ঘরে? না, উনি আগে গিয়েছিলেন, আমি পরে গিয়েছি। কিন্তু কি দরকারটা পড়লো হঠাৎ তার কাছে তোমার? ও ঘরে তো বড় একটা এখানকার কেউ পাই দেয় না। তাই নাকি? হ্যাঁ, 3 বছর এখানে যাতায়াত করছি, একদিন মাত্র ওর ঘরে গিয়েছিলাম। বাবা, যা গম্ভীর লোকটা, কথা বলতেই ভয় করে। কেন? কেন আবার কি? মুখ গোমড়া লোকেদের আমি 2 চক্ষে দেখতে পারি না। সে যাক, তুমি এ কদিন আসনি যে বড়? কলকাতায় ছিলাম না। আর আমার যে এ কদিন কিভাবে কেটেছে। বিশাখার কণ্ঠে একটা চাপা অভিমানের সুর যেন জেগে ওঠে। মনে মনে একটু শঙ্কিত হয়ে উঠি। শেষ পর্যন্ত এই বয়সে কি সত্যি সত্যি বিগত যৌবনা প্রেম পাগল এক বিধবা নারীর মনের মানুষ হয়ে উঠলাম নাকি? নিজের কার্যসিদ্ধির জন্য নেহাত তাচ্ছিল্যের সঙ্গেই কৌতুক ভরে বিশাখাকে প্রশ্রয় দিতে গিয়ে অন্য এক ভয়াবহ কৌতুকের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছি না তো? বিশাখার মুখের দিকে তাকালাম একবার আর চোখে। সুস্পষ্ট অনুরাগ মাখা অভিমানের চিহ্ন দেখলাম সে মুখে, যেন স্পষ্ট হয়ে উঠেছে সেই মুহূর্তে। বেচারি বিশাখা চৌধুরী, পলাতকা যৌবন স্বপ্নের পেছনে পেছনে কি আশা নিয়েই না সে ছুটে বেড়াচ্ছে। হাসির চাইতে যেন দুঃখই হলো, কারণ আমার নিজের দিকটা নিজের কাছে অত্যন্ত স্পষ্ট। সেখানে কোথাও এতটুকু কুয়াশাও নেই। এবং যেদিন ও স্পষ্ট করে জানতে পারবে সেই সত্যটি, সেদিনকার সেই দুঃখটা বেচারি সইবে কেমন করে? কিন্তু যাকগে সে কথা। যে কারণে আমার এখানে আসা, সেদিক দিয়ে আমি যে এখনো এতটুকু অগ্রসর হতে পারিনি। এখানকার সমস্ত ব্যাপারটাই এখনো আমার কাছে ধোঁয়াটে, অস্পষ্ট। বিশাখার কথায়
হঠাৎ আবার চমক ভাঙল। চলো সত্য, নিচে যাওয়া যাক। চলো। পরের দিন সকালে কিরিটির টালিগঞ্জের বাড়িতে তার বসবার ঘরে বসে কথা হচ্ছিল। বৈকালী সঙ্গে আমার কয়েক রাতের অভিজ্ঞতার কথা কিরিটিকে বলছিলাম এবং সে গভীর মনোযোগের সঙ্গে তা শুনছিল। সব শুনে বলল, আমিও কদিন চুপ করেছিলাম না। সিআইডি ইন্সপেক্টর রাজেন শিকদারকে দিয়ে বৈশাখী সংঘ সম্পর্কে যতটা খোঁজ নেবার নিয়েছিলাম, কিন্তু কোনো রকম সন্দেহের ব্যাপারই তার মধ্যে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের রিপোর্ট হচ্ছে বৈকালী সংঘটি তথাকথিত ধনী এবং উচ্চ শ্রেণীর অভিজাত সম্প্রদায়ের একদল নরনারীর সম্পূর্ণ নির্দোষ মিলন কেন্দ্র। একটু আধটু নাচ গান, ফ্ল্যাশ, বিলিয়ার্ড ও ড্রিঙ্ক চলে সেখানে, যেমন 8-10টি ওই ধরনের নৈশ ক্লাবে চলে থাকে। এবং নরনারীর অবাধ মেলামেশার ফলে যতটুকু প্রেম ঘটিত আদি রসাত্মক ব্যাপার ঘটতে পারে তার বেশি কিছুই নয়। অর্থাৎ পুলিশের গোপন কালো খাতায় বৈকালী সংঘ নৈশ ক্লাবটির নাম নেই, কিন্তু আমি হলপ করে বলতে পারি কিরিটি, ঠিক যতটুকু বৈকালী সংঘ সম্পর্কে তারা রিপোর্ট দিচ্ছে সেটাই সব নয়। একেবারে নির্দোষ নিরামিষ ব্যাপার সবটাই নয়। অর্থাৎ তুই বলতে চাস পুলিশের সতর্ক দৃষ্টির অলক্ষ্যে আরও একটা গোপন ব্যাপার সেখানে ঘটে, যার আকর্ষণে বিশেষ একদল নরনারী সেখানে রাতের পর রাত ছুটে যায়। হ্যাঁ, আর সেটা যে ঠিক কি হতে পারে সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তোর মতের সঙ্গে যে আমার খুব একটা অমিল আছে তা নয় সুব্রত, কিন্তু তুই ও কৃষ্ণা যে পথে চলেছিস সে পথে গেলে কোনোদিনই তোরা ঠিক জায়গাটিতে পৌঁছতে পারবি না। মানে? অর্থাৎ মাতালের আড্ডায় গেলে তোকেও তাদের সঙ্গে এক পঙ্গক্তিতে বসে মদ খেয়ে ঢলাঢলি করতে হবে, না হলে কোনোদিনই তাদের আপনার জন বলে তারা তোকে ভাববে না। মাঝখান থেকে শুধু খানিকটা পণ্ডশ্রমই হবে। অত দূর থেকে নয়, সত্যি করে প্রেম করতে হবে বিশাখা চৌধুরীর সঙ্গে তোর। তার মানে? মানে আবার কি? ওরকম প্রেমের অভিনয় নয়, সত্যি সত্যি প্রেমে পড়তে হবে তোকে। ওরে বাবা, ওই বিশাখা চৌধুরীর সঙ্গে? ওটা তো একটা হিস্টিরিয়াগ্রস্ত মেয়ে মানুষ। কিরিটি আমার কথায় মৃদু হাসে। হাসছিস? বিশাখা চৌধুরীর পাল্লায় পড়লে বুঝতে পারতি। বিশাখার বয়স হয়ে গিয়েছে একটু বেশি, তাই তো? আরও বছর 15 তার বয়স কম হলে নিশ্চয়ই তোর এমনই আপত্তিটা করে প্রেমের অভিনয় করতিস না? কখনোই না। নিশ্চয় তাই। আরে ভুলে যাস কেন, প্রেমের ব্যাপারটাই তো একটা হিস্টিরিয়া। মানি না তোর কথা। মানবি রে, মানবি। আগে সত্যিকারের কারো প্রেমে পড়, তখনই বুঝবি। থাক, হয়েছে। এখন একটা কাজের কথা বলতো। বৈকালী সংঘের যাদের সম্পর্কে তোকে আমি বলেছি তাদের সম্পর্কে তোর মতামতটা কি? সকলেই তো দেখা যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মুশকিল তো সেখানেই হয়েছে। তবু তোকে আমি স্পষ্ট করেই বলছি, ওদের মধ্যে 3 জন সম্পর্কে আমার মনে যথেষ্ট দ্বিধা আছে।
কোন তিনজন? 1 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তী, 2 নম্বর ওয়েটার মীর জুমলা ও 3 নম্বর মক্ষীরানী শ্রীমতী মিত্রা সেন। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হেসে প্রশ্ন করল, আর কারো ওপর তাহলে তোর সন্দেহ নেই না? না, নেই। কিন্তু আমি হলে যতটুকু তোর মুখে শুনলাম তা থেকে আরও একজনের সম্পর্কে একটু বেশি রকমই চিন্তিত হতাম, সজাগ থাকতাম। কে, কার কথা বলছিস? একটু চিন্তা করলেই বুঝতে পারবি কার কথা আমি বলতে চাই। কিন্তু কিরিটি বাধা দিয়ে বলল, আমাকে বলে দিতে হবে না, চোখ মেলে রাখ, নিজেই দেখতে পাবি। বাইরে এমন সময় পায়ের শব্দ পাওয়া গেল, সতর্ক পায়ের শব্দ। কে? সমীরণ। এসো সমীরণ, ভেতরে এসো। কিরিটির আহ্বানে সঙ্গে সঙ্গে মধ্যবয়সী ভৃত্যশ্রেণীর একজন লোক ঘরের মধ্যে এসে ঢুকল। কিন্তু ভৃত্যশ্রেণীর হলেও বেশভূষায় ও চেহারায় একটা ধনী গৃহের ভৃত্যের ছাপ আছে। পরিষ্কার একটি ধুতি পরিধানে, গায়ে সেই রকমই একটি ফতুয়া এবং পায়ে একটা চপ্পল। মাথার চুল কাঁচা পাকায় মেশানো, দাড়ি গোঁফ কামানো। কপালের উপরে ঠিক দক্ষিণ ভ্রুর উপরে একটা বড় আব আছে। বসো। আগন্তুককে কিরিটি তার সামনেই একটা সোফার উপরে বসবার জন্য নির্দেশ জানালো। প্রথমত ভৃত্যের নাম সমীরণ। ব্যাপারটা আমার মনে কেমন একটু খটকা লাগিয়েছিল। তারপর তাকে কিরিটির সাদর আহ্বান আমাকে বিশেষ কৌতূহলী করে তোলে। লোকটা সোফার উপরে বসে একবার মাত্র আর চোখে আমার দিকে তাকাতেই আমাদের দুজনের চোখাচোখি হয়ে গেল এবং মুহূর্তের তার সেই চোখের দৃষ্টিতেই যেন একটা সন্দেহের বিদ্যুতের ইশারা পেলাম। সুব্রতকে তুমি চেনো না সমীরণ? ওকে কোনোদিন দেখনি? সুব্রতবাবু, নমস্কার বলে সমীরণ এবারে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তার চোখে মুখে একটা আনন্দের আভাস স্পষ্ট হয়ে ওঠে এবারে। বলে, নাম শুনেছি ওর, তবে দেখা সাক্ষাৎ হবার সৌভাগ্য হয়নি কখনো। কিরিটি এবারে আমার মুখের দিকে তাকিয়ে বলল, সমীরণ সরকার ইউপির স্পেশাল ব্রাঞ্চে ছিল, মাসখানেক হলো বাংলাদেশে বদলি হয়ে এসেছে। আমি প্রতি নমস্কার জানালাম। পরে জেনেছিলাম ভ্রুর ওপরে ওই আবটি দেহের পোশাক ও মাথার চুলের মতোই অবশ্যই ছদ্মবেশের উপকরণ। বয়সেও আমাদের চাইতে ছোট বলে সমীরণের দিকে তাকিয়ে কিরিটি বলল, কিন্তু এভাবে দিনের বেলায় আমার এখানে আসাটা কিন্তু তোমার একদম উচিত হয়নি সমীরণ। কিরিটি পরিচয় দেবার পর আমি প্রশংসমান দৃষ্টিতেই তাকিয়েছিলাম সমীরণ সরকারের দিকে। নিখুঁত ছদ্মবেশ নিয়েছেন বটে ভদ্রলোক। উপায় কি? সমীরণ প্রত্যুত্তরে তখন কিরিটিকে বলছিলেন, এই সময়টাই হচ্ছে বেস্ট সময়, ডাক বা খোঁজ পড়বে না, আর তিনি বাড়িতেও থাকেন না এই সময়টা। না, তাহলেও অন্যায় হয়েছে। তুমি তাকে চেনো না সমীরণ? অত্যন্ত প্রখর দৃষ্টি লোকটার। সে অবশ্যই আমিও যে লক্ষ্য করিনি তা নয়। অতি সাধারণ গতিবিধির মধ্যেও
কোথায় যেন একটা নিঃশব্দ ও সতর্ক আসা যাওয়া আছে, যা চট করে কারোরই নজরে পড়বে না। যাক, এখন এ কদিনের অবজারভেশনে কি জানতে পারলে সেটাই বলো। সমীরণ সরকার তখন বলতে শুরু করে, আপনি ঠিকই সংবাদ পেয়েছিলেন মিস্টার রায়। বাড়িতে নিজেদের বলতে ডাক্তার, তাঁর বিকলাঙ্গ ভাই ত্রিভঙ্গ, ত্রিভঙ্গের স্ত্রী মৃদুলা। নামগুলো শুনেই চমকে উঠলাম। ত্রিভঙ্গ মানে ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর বিকলাঙ্গ ভাই নয় তো? কিরিটি আমার মুখের দিকে তাকিয়ে বোধহয় বুঝতে পেরেছিল ব্যাপারটা। বলল, ভুজঙ্গ ডাক্তারের একজন ভৃত্যের প্রয়োজন ছিল। ব্যাপারটা পূর্বাহ্নেই জানতে পেরে ডাক্তারের এক অন্তরঙ্গ বন্ধুর সুপারিশে সমীরণকে সেখানে ভৃত্যের চাকরিটি করিয়ে দিয়েছি। কিরিটি আবার সমীরণের দিকে তাকিয়ে বলল, তারপর কি বলছিলে বলো সমীরণ? বলছিলাম ওই মৃদুলা দেবীর কথাই। সমীরণ তার বক্তব্য আবার শুরু করে, ভদ্রমহিলার বয়স আমার কিন্তু মনে হয় তার স্বামী ত্রিভঙ্গের চাইতে 1-8 বছর বেশি না হলেও সমবয়সী হবে প্রায়, এবং ডাক্তারের ঘরের সর্বময় কর্তৃত্ব তারই হাতে। কিন্তু বয়স তার যাই হোক, যৌবন তার দেহে এখনো অটুট আছে। দেখতে কালো এবং রোগাটে বটে, তবে সে কালোর মধ্যে আছে একটা আশ্চর্য রকমের যৌবনদীপ্ত শ্রী। সর্বাপেক্ষা আশ্চর্য তার চোখ দুটি। বুদ্ধির একটা অদ্ভুত জ্যোতিও সে চোখের তারায়। তারপর কিরিটি প্রশ্ন করে, ত্রিভঙ্গ লোকটি অত্যন্ত শান্তশিষ্ট, গোবেচারি টাইপের। দোতলার একটা ঘরে সব সময় বই নিয়ে পড়ে আছে। বাড়ি থেকে তো দূরের কথা, সেই ঘর থেকেই বড় একটা বেরোয় না। নিজের দাদার সঙ্গে তো নয়ই, স্ত্রীর সঙ্গেও বিশেষ কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ত্রিভঙ্গের স্ত্রী আলাদা ঘরে থাকে না একই ঘরে? কিরিটি প্রশ্ন করে। স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকে। বাড়িটা 3 তলা হলেও বাড়ির মধ্যে ঘর সর্বসমেত 8টি, অবশ্য রান্নাঘর স্টোররুম বাদ দিয়ে। 1 তলা ও 2 তলায় 3খানি করে 6খানি ঘর, 3 তলায় 2খানি ঘর। 3 তলার 2খানা ঘর নিয়ে থাকেন ডাক্তার চৌধুরী। ডাক্তার চৌধুরী যখন থাকেন না, সে 2টি ঘরে তালা দেওয়াই থাকে দেখেছি। বাইরে থেকে আলাদা তালা দেওয়া থাকে নাকি? আলাদা কোনো তালা নয়, দরজার সঙ্গেই ইয়েল লকের সিস্টেম আছে, তাতেই চাবি দেওয়া থাকে। আর ডাক্তার চৌধুরী বাড়িতে যতক্ষণ থাকেন তখনও একমাত্র ডাক্তার চৌধুরীর খাস ভৃত্য রাম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির তাঁর ঘরে প্রবেশের হুকুম নেই, কেউ যায়ও না। শুনেছিলাম ত্রিভঙ্গের নাকি একটি ছেলে আছে, যে ছেলেটাকে ডাক্তার চৌধুরী অত্যন্ত ভালোবাসেন। হ্যাঁ, অগ্নিবাণ। তার ব্যাপারটা যেন ও বাড়িতে একটু স্বতন্ত্র। কি রকম? দিনের বেলা 1টা-1:30টার পর ডাক্তার চৌধুরী যখন হাসপাতাল থেকে ফেরেন, ভাইপোটিকে সঙ্গে করে 3 তলায় নিয়ে যান। অগ্নিবাণ দুপুরে তার সঙ্গেই খায়। সারাটা দুপুর সে তার জ্যাঠার কাছেই থাকে। বিকেলে চেম্বারে যাওয়ার আগে যখন ডাক্তার 3 তলা থেকে নেমে আসেন, অগ্নিবাণকে সঙ্গে করে 2 তলায় দিয়ে যান। আবার রাতে 8:30 থেকে 9টার মধ্যে যখন বাড়ি ফিরে আসেন,
অগ্নিবাণকে সঙ্গে করে ওপরে নিয়ে যান। সে তার জ্যাঠার সঙ্গেই রাত্রে যা খাবার খায়। তারপর রাম তাকে তার মার কাছে পৌঁছে দিয়ে যায়। অগ্নিবাণকে ডাক্তার চৌধুরী শুধু ভালোবাসেন যে তা নয়, তার উপরে ডাক্তারের একটা বিশেষ দুর্বলতা আছে বলেই মনে হয়েছে আমার। মৃদুলা দেবীর সঙ্গে ডাক্তারের সম্পর্ক কী রকম বিশেষ বোঝবার উপায় নেই। দুজনেই অত্যন্ত গম্ভীর প্রকৃতির ও স্বল্পবাক। পরস্পরের সঙ্গে কথাবার্তা বলেন না? হ্যাঁ, মাঝে মধ্যে দুজনের কথাবার্তা হয়, দেখেছি। সত্যি কথা বলতে কি মিস্টার রায়, ডাক্তার চৌধুরী, তাঁর ভাই ত্রিভঙ্গ, তাঁর স্ত্রী মৃদুলা দেবী যেন যে যার নিজেকে নিয়েই ব্যস্ত। একই বাড়িতে সকলে থাকেন বটে, তবে কারো সঙ্গে কারো হৃদয়ের বড় একটা যোগাযোগ আছে বলে মনে হয় না। প্রত্যেকেই যেন যে যার একটা স্বতন্ত্র জগতে বাস করছে। কখনো কোনো চেঁচামেচি বা গোলমাল শুনবেন না। অদ্ভুত শান্ত যেন বাড়িটা। ও বাড়িতে অগ্নিবাণ যদি না থাকতো তো বাড়িতে মানুষজন আছে বলে মনেই হতো না। কেমন যেন একটা চাপা আশঙ্কার থমথমানি বাড়িটার সর্বত্র। বাড়িটা ঠিক রাস্তার ওপরে, তাই না? না, বড় বড় দুটো চারতলা ফ্ল্যাট বাড়ির মাঝখান দিয়ে সরু একটা প্যাসেজের মধ্যে দিয়ে কয়েক পা এগিয়ে গেলে তবেই বাড়িটা। প্যাসেজটা অবশ্য সরু হলেও তার মধ্যে দিয়ে বড় গাড়ি অনায়াসেই যাতায়াত করতে পারে। প্রায় 10-12 কাঠা জায়গা নিয়ে বাড়িটা। কাঠা তিনেক জায়গার ওপরে বাড়ি। পেছনের দিকে একটা বাগান আছে। বাগানের চারপাশে প্রায় মানুষ সমান উঁচু প্রাচীর বাড়ির সীমানাটাকে ঘিরে রেখেছে। পেছনে বাগানের ওপাশে কোনো রাস্তা আছে, লক্ষ্য করেছো কখনো? হ্যাঁ, একটা ব্লাইন্ড লেন আছে, তবে ওপাশে একটা বস্তি। বাগান থেকে সেই ব্লাইন্ড লেনে যাতায়াত করবার কোনো দরজা আছে কি? আছে, তবে সেটা সর্বদা তালা লাগানোই থাকে, দেখেছি। বাড়ির ভেতর থেকে পেছনের বাগানে যাবার দরজা কোনখানে? দুটো দরজা আছে, একটা অন্দরে, অন্যটা বাইরে দিয়ে। সেই পথ দিয়েই মেথর যাতায়াত করে। বাড়ির পেছন দিকে একটা লোহার ঘোরানো সিঁড়ি আছে, মেথরদের দোতলার ও 3 তলার বাথরুমে যাবার জন্য। ডাক্তার চৌধুরী শুনেছি রাত 9টার পর বাড়ি ফিরে আর কোথাওই বের হন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কখন বের হন? না, আমি খুব মাইনিউটলি লক্ষ্য করে দেখেছি গত 15 দিন ধরে। সত্যিই তিনি কোথাওই আর বের হন না। গাড়িও বের হয় না? না, সোফার হরিচরণ রাতে তাকে বাড়ি পৌঁছে দিয়েই গ্যারেজে গাড়ি তুলে রেখে দেয়, আর গাড়ি বের করে আবার পরের দিন সকালে। গত 15 দিন ওই নিয়মের কোনো ব্যতিক্রমই দেখিনি। ডাক্তারকে নিজে কখনো গাড়ি চালাতে দেখেছ? না, হরিচরণের মুখেই একদিন শুনেছি ডাক্তার গাড়ি চালাতে জানেন না। ঠিক আছে, এবারে তুমি যাও সমীরণ। আর ভবিষ্যতে আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে হলে একটা কার্ড ড্রপ করো আমার নামে, খুব যদি জরুরি হয় তো। ভুজঙ্গ ডাক্তারের বাড়ির কাছে বড় রাস্তার ওপর যে ড্রাগ হাউস নামে
ডিসপেন্সারিটা আছে তার মালিক ভবতারণ বাবুকে আমি বলে রেখে দেব। সেখানে ফোন আছে, সেখান থেকে আমাকে ফোন করতে পারবে। আর একটা কথা, ডাক্তারের বাড়িতে যে ফোন আছে সেটা কোথায়, কোন ঘরে? 3 তলায়, বারান্দার দেওয়ালের গায়ে ব্র্যাকেটের ওপরে বসানো, ঠিক ডাক্তার চৌধুরীর শোবার ঘরের দরজার মুখে। সমীরণ সরকার বিদায় নিয়ে চলে যাবার পর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। স্পষ্ট বুঝলাম ঘরে বসে থাকলেও কিরিটি চারিদিকে সতর্ক নজর রেখেছে এবং ব্যারিস্টার রাধেশ রায়ের একমাত্র পুত্র তরুণ ব্যারিস্টার অশোক রায়ের ব্যাপারকে কেন্দ্র করে কিরিটির চিন্তাধারা যে যে দিকে বিস্তৃত হয়েছিল সেই সবগুলো দিক এখনও তার মন জুড়ে রয়েছে। কিন্তু একটা জিনিস যা আমাকে বিস্মিত করেছিল, অশোক রায়ের ব্যাপারে কিরিটির এবারকার নিষ্ক্রিয়তা। কখনো কোনো রহস্যের সম্মুখীন হলে এর আগে কিরিটিকে কখনো এমন দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে বড় একটা বসে থাকতে দেখিনি। তাই প্রশ্ন না করে পারলাম না, সোজাসুজি কথাটা পারলাম। অশোক রায়ের ব্যাপারটা আর কিছু ভেবেছিস কিরিটি? কিরিটি বোধহয় নিজের চিন্তার মধ্যে তন্ময় হয়েছিল। হঠাৎ আমার প্রশ্নে চমকে আমার মুখের দিকে তাকালো, বলল, কি বলছিলি সুব্রত? বলছিলাম অশোক রায়ের কথা। না, সেদিন তোকে তার সম্পর্কে যতটুকু বলেছিলাম তার বেশি আর বিশেষ কিছুই এখনো জানতে পারিনি। তোর কি মনে হয় অশোক রায়ের ব্যাপারে আমাদের ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর সত্যি কোনো যোগাযোগ আছে? তোর কি মনে হয়? কিরিটি আমাকে পাল্টা প্রশ্ন করল। আমার তো মনে হয় অশোক রায়ের যদি কোনো মিস্ট্রি থাকে তা ওই বৈকালী সংঘের মধ্যেই, মিত্রা সেনের সঙ্গেই। ভুজঙ্গ ডাক্তারের সঙ্গে বৈকালী সংঘের তো কোনো যোগাযোগই আজ পর্যন্ত খুঁজে পেলাম না, এবং তাতে করে সুস্পষ্টভাবে এটা তো প্রমাণ হয় না যে ভুজঙ্গ ডাক্তারের সঙ্গে অশোক রায়ের কোনো গোপন যোগাযোগ নেই। ডাক্তার ও রোগীর সম্পর্ক বাদেও অন্য সম্পর্কও থাকতে পারে। বরং আমার তো মনে হয় বৈকালী সংঘের মেম্বারদের অনেকেরই যখন গভীর রাত্রে গোপন অভিসার আছে ডাক্তারের চেম্বারে, তখন দুয়ে দুয়ে চারের মতো সব কিছুর ভেতরে একটা গোপন যোগসূত্রও আছে, কিরিটি বলে। তাহলে তুই বলতে চাস ডাক্তার ভুজঙ্গ চৌধুরীরও অলক্ষ্যে যোগাযোগ আছে বৈকালী সংঘের সঙ্গে? বলতে চাইলেই বা সেটা বলতে পারছি কোথায়? ডাক্তার তো শুনলাম ভুলেও কোনোদিন রাত 9টার পর বাড়ি থেকে বের হন না। আজ পর্যন্ত কেউ তাকে কখনো বৈকালী সংঘের ধারে কাছেও যেতে দেখেনি। তাছাড়া সম্মানিত খ্যাতিসম্পন্ন একজন নামকরা চিকিৎসক হিসাবে সমাজে তাঁর সর্বত্র পরিচয়। এবং শুধু তাই নয়, আজ পর্যন্ত বৈকালী সংঘ সম্পর্কেও কোনো খারাপ রিপোর্ট পুলিশ সংগ্রহ করতে পারেনি। আমার বক্তব্যটা বুঝতে পারছিস বোধহয়? পারছি, মৃদু কণ্ঠে বললাম। আর একটা কথা, এ মাসের 3 তারিখে দূর থেকে অশোক রায়ের গাড়ি ফলো করে ব্যাংক পর্যন্ত গিয়েছিলাম। তারপর যথারীতি এবারেও সে 2500 টাকা ব্যাংক থেকে তুলে
তার এক সঙ্গিনী নারীর হাতে, যিনি গাড়িতেই উপবিষ্টা ছিলেন, তুলে দিতে দেখেছি। সঙ্গিনী সেই নারীকে দেখলি? দেখলাম, কিন্তু দুঃখিত, তিনি তোমার মিত্রা সেন নন। তবে? মিত্রা সেন নন এই পর্যন্ত বলতে পারি, তবে বয়সে দূর থেকে তাকে তরুণী বলেই মনে হলো, এবং দেখতেও সুন্দর। তারপরেও তাদের নিশ্চয়ই ফলো করেছিলি? করেছিলাম, কিন্তু ঘণ্টাখানেক সমস্ত ডালহৌসি স্কোয়ার, ধর্মতলা ও ফ্রি স্কুল স্ট্রিটটা চক্কর দেবার পর থিয়েটার রোড ধরে যেতে যেতে হঠাৎ এক সময় দেখলাম শ্রীযুক্ত অশোক রায়ের বদলে গাড়ি চালাচ্ছেন তার সেই সঙ্গিনীটি, এবং অশোক রায় গাড়িতে নেই কোথায়ও। বলিস কি? হ্যাঁ, তাই। তবে বার 4-5 ট্রাফিকের জন্য গাড়িটা দাঁড়িয়েছিল 4-5 জায়গায়, এবং এর পরে বুঝেছিলাম সেই সময়েই এক ফাঁকে অশোক রায় গাড়ি থেকে নেমে আমার দৃষ্টির বাইরে চলে গিয়েছে। তবে এর মধ্যেও একটা কথা আছে, যা ভাবছি। কি? প্রতিবারই ব্যাংক থেকে ফেরার পথে সেদিনকার মতো ওই রকম অনির্দিষ্টভাবে গাড়িটা রাস্তায় রাস্তায় চক্কর দিয়ে একসময় অশোক রায়কে গাড়ি থেকে নামিয়ে দেয়। অন্যের দৃষ্টি থেকে নিজেদের বাঁচাবার জন্য? না, সেদিন আমি তাদের ফলো করছি জেনেই ওই পন্থা ধরেছিল? নিশ্চয় না। তুই যে সেদিন তাদের ফলো করবি তা তারা জানবেই বা কি করে? তোর কথায় যদি মেনে নেই তো ব্যাপারটা আরও গোলমেলে হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ? অর্থাৎ সেদিন না হলেও কোনো একদিন কেউ তাদের ফলো করবে ভেবেই যদি তারা প্রতিবারই ওই ধরনের সাবধানতা নিয়ে থাকে, তাহলে বলতে হবে প্রথমত ব্যাপারটা খুব ক্লিয়ার নয়, দ্বিতীয়ত এর পেছনে যে ব্রেন আছে তা রীতিমতো তীক্ষ্ণ এবং সুদূর প্রসারী। আচ্ছা, গাড়িটা কার? অশোক রায়েরই নিজস্ব গাড়ি, মরিস 10 লেটেস্ট মডেলের। কিন্তু তারপর আরও আছে বন্ধু, ঘটনাটির ওইখানেই পূর্ণচ্ছেদ নয়। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম কিরিটির মুখের দিকে আবার। কিরিটি বলতে লাগলো, ফলো করতে করতে গাড়িটা এসে এক সময় দাঁড়ালো হল অ্যান্ড অ্যান্ডারসনের বাড়ির সামনে। আরোহিনী গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে প্রবেশ করলেন। আমি অন্যদিকের ফুটপাথে আমার ভাড়াটে ট্যাক্সিতে বসে অপেক্ষা করতে লাগলাম তীর্থের কাকের মতো দরজার দিকে তাকিয়ে। তারপর মিনিট 10 বাদে এবারে যিনি দোকান থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে বসে স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিলেন, তিনি কিন্তু সেই মহিলাটি নন যিনি এতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন। তবে আবার কে? কে বলে মনে হয়? নামটা শুনে জানি চমকে উঠবি। তবু শোন, স্বয়ং অশোক রায়। বলিস কি? হ্যাঁ, এবং সেখান থেকে গাড়ি নিয়ে এবারে সোজা ব্যারিস্টার সাহেব হাইকোর্টের দিকেই চললেন। আর সেই তরুণীটি? মিথ্যা সে মরীচিকার পেছনে আর ছুটে লাভ নেই বলে আমিও সুবোধ বালকের মতো ঘরে পুনরাগমন করলাম। তাহলেই বুঝতে পারছো লেনদেনের ব্যাপারটা একটু জটিল। তবে মিত্রা সেনের সঙ্গে
অশোক রায়ের ব্যাপারটা কি? প্রশ্ন করলাম এবারে আমি। সেটাও কি তবে নিছক প্রেম নয়, অন্য কিছু? অতদূর অবশ্যই এখনো ভাবতে পারিনি, তবে আজ রাত্রে একটা ব্যাপারে অনেস্ট অ্যাটেম্প্ট নেব ভাবছি। কিসে? ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো। কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায়? পার্ক সার্কাসে, ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর চেম্বার কাম নার্সিং হোমে। রাত্রে মানে কখন, কটার সময়? রাত ঠিক 12টায়। কিন্তু তোকে অত রাত্রে সেখানে ঢুকতে দেবে কেন? যাতে দেয় সেই ব্যবস্থাই করা হয়েছে। রাতে 9টার পর আসিস, এলেই যথাসময়ে সব জানতে পারবি। কিরিটির ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম বটে, কিন্তু কিরিটির মুখে শোনা অশোক রায়ের ব্যাপারটাই মনের মধ্যে আনাগোনা করতে লাগলো। কে সে তরুণী, যাকে প্রতি মাসে এমনি করে গত 8-9 মাস যাবৎ ঠিক নিয়মিত মাসের প্রথমেই 2,500 টাকা ব্যাংক থেকে তুলে দিয়ে যাচ্ছে সে? আর কেনই বা মাসে মাসে ওই টাকা দিচ্ছে? মিত্রা সেনের সঙ্গেই বা তাহলে অশোক রায়ের সম্পর্কটা কি? তাছাড়া কিরিটি ইঙ্গিতে যে কথা বলল, বৈকালী সংঘের সঙ্গে ভুজঙ্গ ডাক্তারের চেম্বারের একটা অলক্ষ্য যোগাযোগ আছে। সেটাই বা আসলে কি ধরনের যোগাযোগ? ভুজঙ্গ ডাক্তারকে তো গত 15-20 দিনে কখনো দেখিনি বৈকালী সংঘে যেতে। অবশ্য লোকটার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও কেমন যেন একটা অস্বাভাবিকতা আছে, ঠিক একেবারে নর্মাল নয়।